সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় তাহলে 2/3 মেজরিটি লাগবে সংসদের স্পিকার এটাকে নোটিশ আকারে তুলবে। ইটস আ লং প্রসেস। এখন তো সংসদই নাই, এবং দুই হচ্ছে তাকে যদি অপসারণ করতে হয় তার রেসপন্সিবিলিটি নেবেন স্পিকার। এখন তো স্পিকারও নাই, তাহলে রাষ্ট্রপতির জায়গায় আজকে আমাকে পছন্দ হলো আমি বসে যাব রাষ্ট্রপতি হিসেবে, কালকে আপনাকে পছন্দ হলো আপনি বসে যাবেন রাষ্ট্রপতি হিসেবে। হোয়াট এভার বি দ্য কেস, শি উইল রিমেইন দ্য স্পিকার আনটিল দ্য নেক্সট স্পিকার কামস অ্যান্ড টেকস ওভার দ্য রেসপন্সিবিলিটি। এটাকে একটা মবের মুল্লুক, মগের মুল্লুক থেকে তো আমরা এখন দেখছি আমরা মবের মুল্লুকে যাচ্ছি। মব যা চাইছে, ডেপুটি স্পিকার জেলে। হ্যাঁ, এখন মানে এটা হচ্ছে একটা মবের মুল্লুক। ওরা যা চাইছে খুব ইন্টারেস্টিং। ওনারা যা চায় ছাত্ররা এসে একটা বিশৃঙ্খলা তৈরি করে, সচিবালয়ের সামনে করে, আমি আমার বাড়ি শাহবাগ মানে এলিফ্যান্ট রোড সেই জায়গাটায় করে, সারা ঢাকাবাসী নাকাল হয়ে যায় যানজটে, অসুস্থ মানুষের নাভিশ্বাস উঠে যায়, অ্যাম্বুলেন্সগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কারো কোনো টু শব্দ করবার সাহস নাই। ওনারা বিভিন্ন জায়গায় এরকম প্রটেস্ট করেন, বসে যান, মিছিল করেন, দাবিনামা পেশ করেন, এবং তার 24 ঘন্টা পার না হতে আমরা দেখি সেই দাবিটা মানা হচ্ছে। অ্যাজ ইফ আলোচনা করেই ঠিক করা হয় যে আপনারা গিয়ে ওখানে বসেন, আমরা বলবো যে আপনাদের দাবি অনুযায়ী আমরা কাজটা করে দিচ্ছি। মনে হচ্ছে যে একটা সিনক্রোনাইজেশন যেন আছে। মনে করেন যে সরকার এবং ছাত্রদের এই দাবির মধ্যে এই সিংটা আছে, আপনি মনে করেন? এটা না, আমি জানি না কেন বলছে না মানুষ, হয়তো কিছুটা দ্বিধান্বিত, কিছুটা ষড়যন্ত্র তত্ত্ব মতো শোনা যায় বলে বলতে চাইছে না, বা ভীতিও কাজ করতে পারে, কিন্তু ডেফিনেটলি এটা তো মনে হয়। দেখুন, তুচ্ছ ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা যারা পেশাজীবী তারা যখন যার যেই দাবি দরকার যমুনার সামনে যায়, শাহবাগে যায়, সেক্রেটারিয়েটে যায়, যখন যা দরকার। লাস্ট আমি একটা দাবির কথা বলি যে কতটা মবের মুল্লুকে পরিণত হয়েছে বাংলাদেশ 3 মাসে। যে স্টুডেন্টরা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, ফেল করেছে, বাংলা ভাষায় পাশ করে নাই, ফেল করেছে, তারা বলছে এখন বৈষম্যহীন রেজাল্ট চাই। সেটা কি? এসএসসির ও ম্যাপিং অনুযায়ী তাদের এইচএসসি রেজাল্ট হবে। মানে একটা পুরো মবের মুল্লুক না। আমার মনে হলো যে আমার মনে হচ্ছে আমার এখন একটু প্রাইম মিনিস্টার হতে ইচ্ছা করছে, আমি কিছু ছেলে পেলে নিয়ে জোগাড় করে মানে দাবিনামা পেশ করুন, কারণ সংবিধান তো নাই। যখন ইচ্ছা সংবিধান মানে, যখন ইচ্ছা সংবিধান মানে না। এই কারণে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বারবার বলেছে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন। নির্বাচনের জন্য আপনার ইলেকশন কমিশন দরকার, ভোটার তালিকা দরকার, হালনাগাদ ভোটার তালিকার ব্যাপার আছে। আপনারা যদি ডিলিমিটেশন করতে চান সেটাও আলোচনার ভিত্তিতে করেন। যা যা দরকার, নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে যা যা দরকার সেটা করেন। নির্বাচন দেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে ভোট দিতে দেন। 20 বছর তো মানুষ ভোট দেয় নাই, একটা ভোট দেখ। তারপরে যদি মানুষ মনে করে যে তাদের দাবি, তাদের ইচ্ছা, তাদের চাওয়া সেই সরকার পূরণ করতে পারছে না, তখন মানুষই সেই সরকারকে পরিবর্তন করে নতুন সরকার নিয়ে আসবে। এটা তো আসলে এই 10 জন 20 জনের উপদেষ্টার কাজ নয়। এই আমরা একটা লড়াই করেছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে মত প্রকাশ করতে কাউকে ভয় পেতে হবে না। আপনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতেই পারি, কিন্তু তাই বলে আপনি যাতে মতটা প্রকাশ করতে পারেন সেজন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকুই করব। একটা সহিষ্ণু সমাজ। দেখুন, গত 15 বছরে রাজাকার, মুক্তিযুদ্ধ, 71-এর চেতনা, রাজাকারের চেতনা, এই করে 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 জাতিটাকে অনেক বিভাজিত করা হয়েছে, অনেক বেশি। এবং এই বিভাজনের সর্বোচ্চ মুনাফা নিতে গিয়ে আওয়ামী লীগ এখন দেশ ছাড়া হয়েছে। সুতরাং এই রাজনীতি সুফল বয়ে আনে না। অসহিষ্ণু রাজনীতি, মানুষের ভিন্ন মতকে নিশ্চিহ্ন করবার রাজনীতি কোনোদিনও সুফল বয়ে আনে না। কিন্তু আফসোস যে আমরা কেউই শিক্ষাটা নেই না। এই যে নতুন সরকারটা আসলো, আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। যে যেখানে থাকি, সাংবাদিক আপনি আপনার জায়গা থেকে, আমি পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে, আমার ভাই তার জায়গা থেকে, প্রত্যেকটা মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এই নতুন বাংলাদেশ মানে এই না যে আজকে আমার তাকে পছন্দ না আমি নিষিদ্ধ করব, কালকে আমার তাকে পছন্দ না আমি নিষিদ্ধ করব। আজকে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার বাবু গয়েশ্বরচন্দ্র রায় খুবই সঠিকভাবে একটা কথা বলেছেন যে আজকে আপনি ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছেন, আগামীকাল আপনি ছাত্র দল নিষিদ্ধের কথা বলবেন না, বিএনপি নিষিদ্ধের কথা বলবেন না। তার প্রমাণটা কি, তার নিশ্চয়তাটা কি? আর সবচেয়ে বড় কথা, এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা
তাদেরকে কে দিল? নিশ্চয়ই যারা এই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, যারা গত 15 বছরে নানান রকম মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা গত 15 বছরে ভিন্ন মতের কারণে মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, গণরুমে গিয়ে টর্চার করেছে, স্টুডেন্টদেরকে বাধ্য করেছে মিছিলে যেতে, তাদের সমাবেশে যেতে, যারা আবরার ফাহাদ কিংবা বিশ্বজিতের মতন নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করেছে, ডেফিনেটলি বাংলাদেশে ফৌজদারি আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিচার হবে। কিন্তু আপনি পুরো সংগঠনকে কি করে নিষিদ্ধ করেন? আর নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের মতামত নিয়েছেন বা রাজনৈতিক দলগুলির মতামত নিয়েছেন কিনা? অন্তত অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছেন? একটা রাজনৈতিক দলও তো বলে নাই। সবচেয়ে নির্যাতিত দল বিএনপি এবং জামাত, তারা কি একবারও বলেছে নিষিদ্ধ করতে হবে? কোনোদিন তো তারা বলে নাই। তাহলে আজকে আপনি কোন ম্যান্ডেট থেকে তাদের নিষিদ্ধ করছেন? আপনি আসলে চাচ্ছেন কি? আমার প্রশ্ন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই সরকারের কাছে, এই সরকার আসলে কি চাইছে? তারা কি নির্বাচনের পথে যে তারা মানে দু এক মাসের মধ্যে হাঁটবে না সেটা আমরা বুঝে গেছি। নির্বাচন তাদের এজেন্ডা বা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই, এইটুকু অন্তত আমরা বুঝে গেছি। তাহলে তারা কি চাইছে? তারা কি ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতায় থাকতে চাইছে? এতে তাদের লাভটা কি? তাদের শক্তিটা কি? তাদের পেছনে কারা আছে? কারা তাদের মদত দিচ্ছে? কারা তাদের বোঝাচ্ছে যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকবার দরকার নেই, এটা তাদের হাতেই থাকুক? এবং তাদের হাতে রাজনীতি থাকতে গিয়ে আমরা যেটা দেখছি যে যার যেটা কাজ নয়, আমি আপনার চেয়ারে বসে আমি কখনো অনুষ্ঠান পরিচালনা করতাম না, কারণ ওটা আমি শিখিনি, আমি পারি না। আপনিও আমার চেয়ারে এসে আমার কথা বলতে পারবেন না, কারণ ওটা আপনার কাজ না। এবং যে কথাটাই অবশ্যই রতন ভাই শুরুতে বললেন, রাজিকুজ্জামান রতন, যে আমাদের তো যা কিছু সংকট আছে সেগুলো শেষ করে সামনে দিকে নতুন করে কেন নতুন নতুন সংকটটাকে আমরা ইনভাইট করছি, আমন্ত্রণ করে নিয়ে আমরা জিয়ে রাখছি কিনা এই প্রশ্নটা নতুন করে আসছে। এবং যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, বিএনপির তরফ থেকে গয়েশ্বর রায় বলেছেন যে আমাদের নিষিদ্ধ করলে আমরা তখন কি করব, সেটি আসলে হবে কিনা। কারণ ইতিমধ্যেই আমরা জাতীয় পার্টির বিষয়ে একটা বড় অবস্থান দেখছি ছাত্রদের, তারা জাতীয় পার্টিকে চায় না। তাদের রাজনীতিও কি নিষিদ্ধ হবে কিনা, বা অন্য কাদের কাদের তারা চায় না, তাদের উপরে পুরো রাজনীতি নির্ভর করছে কিনা, আমি বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন রাজকাহনে, আমরা আলোচনাতে আছি অপসারণ পদত্যাগ এবং নিষিদ্ধের রাজনীতি টানা চলছে। আমরা এখন সেটি প্রত্যেকদিনই বলে তোকে কিন্তু মারবো, তোকে কিন্তু মারবো, তখন একটা সময় মনে হয় যে মারবে না। হ্যাঁ, তো এইরকম যেন না হয় সেটা একটু দেখতে হবে। রাষ্ট্র একটা নিয়মে চলে, সেই নিয়ম আমি পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি। অপছন্দ করলে আমি আন্দোলন করতে পারি। আন্দোলন করতে গেলে যা যা কনসিকুয়েন্স সেগুলো আমার ভোগ করতে হবে। আমাকে হয়তো জেল খাটতে হবে, আমাকে হয়তো মামলা ভোগ করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। কিন্তু রাষ্ট্র যেন কারো ইচ্ছা পূরণের যন্ত্রে পরিণত না হয়, এটা তো খেয়াল রাখতে হবে। এখন ধরুন আমাদের অনেক কথাই আমরা বলি যে এখন রাষ্ট্রপতি নিয়ে যে প্রশ্নটা আসছে, সংবিধানের যে কথাটা আসছে, যে কোনো সংবিধান সংশোধনেরও একটা বিধান থাকে। তা আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে সংবিধানকে সংশোধন অযোগ্য বানিয়ে ফেলা, পারলো? টিকতে পারলো না। তার মানে সব কিছুর পরে হচ্ছে জনগণের শক্তি বা জনগণের অভ্যুত্থান। কিন্তু আবার খেয়াল রাখতে হবে অভ্যুত্থান এবং বিপ্লব এক জিনিস নয়। বিপ্লবের মধ্যে দিয়ে আমূল পরিবর্তন হয়, অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক একটা উপশম হয়। তো এখন আমরা এর আগে দেখেছি যে এরশাদ যখন ক্ষমতা থেকে সরে গেল, তখন কিভাবে দেশটা আবার একটা সাংবিধানিক ধারাবাহিকতায় ফিরবে। বলা হলো এরশাদ তাহলে পদত্যাগ করবে কার কাছে? আনোয়ার জাহিদ বললেন উনি কি 0 পয়েন্টে পদত্যাগ করবেন? আমরা তখন সর্বদলীয় ছাত্রলীগের পক্ষ থেকে বললাম যে 0 পয়েন্টে তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যেতে চাই। তখন আওয়ামী লীগ এবং বিএনপি মুখ দেখা দেখি প্রায় বন্ধ, কিন্তু তারপরেও তারা কিন্তু একমত হয়েছিল যে 12তম সংশোধনী করে তারা এটা করলেন। তো এইরকম কিন্তু অনেক কিছু থাকে যে রাজনীতিতে কখনো কখনো পরস্পর বিরোধী অবস্থানের থেকেও কখনো একমত হওয়া যায় কিছু কিছু সুনির্দিষ্ট প্রশ্নে। ফলে আমাদের সেই বিধানগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় আমাদের একটু বিবেচনা করার মতো, যে এই যে কালকে ছাত্রলীগ নিষিদ্ধ করার প্রশ্নটা আসলো, এখন ধরুন যে আইনে নিষিদ্ধ করা হলো এটা কি 2009 সালের সন্ত্রাস দমন আইন। আচ্ছা, সন্ত্রাস দমন আইনটা এর আগে করা হয়েছিল, পরে আওয়ামী লীগ সেটাকে আবার নতুন রূপে সাজিয়েছিল। ভাগ্যের একটা বলবো যে পরিহাস বলি বা নিয়তির পরিহাস বলি যে সেই আইনেই আবার ছাত্রলীগ নিষিদ্ধ করা। কিন্তু প্রশ্নটা হচ্ছে ছাত্রলীগের তো একটা অতীত আছে, সেই অতীতের কিছু গৌরবের দিক আছে, কিছু কলঙ্কের দিক আছে। গৌরবের দিক মানে এই ছাত্রলীগ তো সেই সময় স্বাধীনতা আন্দোলনের সময় ছাত্রদের একটা প্রধান সংস্থা ছিল, কিন্তু এই ছাত্রলীগ আবার গত 15 বছরে কিংবা তারও আগে কিছু সময়ে
এমন কিছু কাজ করেছে যে এমন কোনো অপকর্ম নাই যেটার সঙ্গে সে যুক্ত নাই। সেটা আবরারের মৃত্যু বলি অথবা আমাদের অনেক কিছু হয়েছে, বিশ্বজিতের মৃত্যু বলি, এগুলো অনেক কিছু হয়েছে। সেগুলো নিয়ে আলোচনায় কোনো কিছুতে আপাতত আসুক। নির্বাচন প্রসঙ্গ এখনো তারা এত কঠোরভাবে বলেনি, কিন্তু আপনাদের সাথে তারা কোনো আলোচনাটা চায় না। তার মানে একটা নিষিদ্ধের কাছাকাছি জায়গায় আপনারা পৌঁছে যাচ্ছেন কিনা কি মনে হচ্ছে? দেখেন, জাতীয় পার্টিকে 90-এর পরে 11 অ্যামেন্ডমেন্ট যেটা বললেন উনি, ওইটার পরেও কিন্তু 3 জোটের রূপরেখায় নির্বাচন থেকে বিরত রাখা হয় না। আমার রাইটারও বলা হচ্ছে সবাই নির্বাচন করতে পারবে, এবং হোসেন মোহাম্মদ এরশাদও করেছিলেন, সেই সময় করেছিলেন, জেলের ছিলেন। আপনি এখন রতন ভাই যেটা বললো, একটা দলের অনেক নেতা কর্মীর মধ্যে কিছু কালপিট ছিল, কিছু অন্যায় করেছে, এদেরকে বিচার করেন। পুরো দলটাই আপনি নিষিদ্ধ করে দিলেন, তাহলে আপনি কি শুরু করলেন করার জন্য? একটা রাজনৈতিক দল, গয়েশ্বরচন্দ্র রায় দাদার কথা সূত্র ধরে বলি, যে একটা খুব খুশি হওয়ার তেমন কিছু নাই। নেক্সট কাকে আপনারা করতে চাচ্ছেন? রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে এখানে কি বসানো হয়েছে? যারা অন্যায় করেছে তাদের বিচার করার জন্য, সংস্কার করার জন্য, দেশের কাঠামোগত যে প্রবলেম ছিল সেটা একটু ঠিক করে ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দেন। রাষ্ট্রপতি সরাবেন, প্রধান বিচারপতি সরাবেন, 12 জন বিচারপতিকে সরালেন, 5 দিন পরে 16 অ্যামেন্ডমেন্টটা বাতিল হলো, এরপরে তো করা যেতে পারতো। এদের বিরুদ্ধে কিন্তু প্রমাণিত হয় নাই। প্রমাণিত হওয়ার পরে আগামী তো ভালো বিচারপতিরা তো যাবে না। এই যে আমার ডানে বসা আছে আমার বোন রমিন ফারহানা, হাইকোর্টে যাওয়ার আগে চিন্তা করবো বিচারক। এইগুলা যদি বন্ধ করেন, এটা করেন, সংস্কারে এটাতে যান, সব রাজনৈতিক দল এক হবে। আপনি এখন যখনই কোনো রাজনৈতিক দলকে, এখন আমরা বিরোধী দল হিসাবে হোক, জোর করে হোক, বি টিম হিসাবে হোক, নির্বাচনে গিয়েছিলাম বলে আমাদেরকে আপনারা চিন্তা করবেন যে নির্বাচনে আলোচনা যেতে দিব না, নির্বাচন করতে দেব না। ইউ আর নট গিভেন ম্যান্ডেট বাই দি পিপল আপনি এটা করার জন্য। এটা তো ইলেক্টেড গভর্নমেন্ট যদি কথা বলে করবে না। আওয়ামী লীগ চেষ্টা করে নাই জামাতকে, কে ভালো না, কে খারাপ, কে সন্ত্রাসী, মানে এই জায়গাটা তাদের আসলে এখন কি সংস্কারের অংশ হিসেবে করছে আপনার মনে হচ্ছে, নাকি এটার পেছনে অন্য অন্য রাজনৈতিক আলোচনার জায়গা আছে? আসলে আজকে আলোচনা করতে গিয়ে আমার মনে হলো গত 15 বছর আর 111-এর 2 বছর আমরা যারা ভিন্ন মতের মানুষ ছিলাম, হেন কোনো নির্যাতন নাই আমাদের উপরে হয় নাই। আমাদের মানে একদম চেয়ারপারসন থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত এক একজনের ভিতরে শত শত করে মামলা, মিথ্যা মামলা, অথচ আদালতে আমাদের হাজিরা দিয়েই যেতে হচ্ছে। আমাদের নেতাকর্মীরা গুম হয়ে গেছে, কোনো খবর নেই। এখনও অনেকেই আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা জানে না। বলা হচ্ছে যে এই সরকার আসলে নির্বাচনের জন্য এসছে এমন না, তারা একটা সংস্কার করতে চায় এই দেশে, যেটি কোনোভাবে কোনো ফ্যাসিস্ট সরকার আসবে না এখানে এবং এই দেশের মানুষ যত্নে থাকবে। কিন্তু তাদের সেই উদ্দেশ্যের মধ্যে কেন রাজনীতিবিদদের মতো এত প্রশ্ন আসছে? আর যদি ছাত্রদের সাথে বা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মতে না মিলে, তাহলে কি হতে যাচ্ছে? বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ছোট সময় আমরা শেষ সময়ে থাকি। বিএনপিকে গালিগালাজ করুন, আমরা স্বাধীনতা, ইচ্ছা মতো সরকারকে প্রশংসা করুন, সেটাও স্বাধীনতা। আমরা কি সেই মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম, নাকি দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চেয়েছিলাম? আমার পছন্দ নাও হতে পারে, তারপরে আপনার কথাটা আমি শুনবো, এইটুকু ফিলোসফিক্যাল টলারেন্স, এটা ছাড়া তো গণতন্ত্র হয় না। আর তারপরে কি যাচাই বাছাই করার জন্য ভোট। তাহলে ফিলোসফিক্যাল টলারেন্স হচ্ছে মত প্রকাশের জন্য, আর যাচাই বাছাই করার জন্য নির্বাচন। এই দুটো তো আমাদের কম্বিনেশনে জড়িয়ে ডেমোক্রেটিক প্রসেস। সেই প্রসেসটা আমরা চেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা কিছু সংস্কার চাই, সেটা রাজনৈতিক সংস্কৃতিতেও তো সংস্কার চাই। যদি কেউ বলে সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, আচ্ছা তাহলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা আন্দোলন করলাম, আমিও যদি এরকম কথা বলি, এর মধ্যে কি সেরকম একটা টোন পাওয়া যায় না? তাহলে আমার এই সংবিধান তো ভাই 71-এর রক্তস্নাত সংবিধান, এর অনেক দুর্বলতা আছে, অনেক কাটাছেঁড়া। যেটা চিন্তা করছে সেটা করে। স্টেটমেন্ট রেসপন্সিবিলিটি, রাষ্ট্রের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের রেসপন্সিবিলিটি, পলিটিক্যাল পার্টির চিফের রেসপন্সিবিলিটি, পলিটিশিয়ানের রেসপন্সিবিলিটি, আর আন্দোলন যখন আপনি করবেন সেই রেসপন্সিবিলিটি এক হয় না। আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আপনাকে আইনের মধ্যে, নিয়মের মধ্যে থেকেই আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আপনি সব ছুড়ে ফেলে দিবেন, তাহলে তো এখানে বিএনপি শেষ, আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, জাতীয় পার্টি শেষ, যারা আছে সব চলে যাবে, নতুন করে নিবন্ধন দিবেন, নতুন করে নিয়ে আসতে, এটা হবে না। বেনজির করাপশন করেছে, বিপ্লব করেছে, হারুন করেছে, মইনুল করেছে, যা ইচ্ছা তা করেছে, তাই বলে কি এদের পুলিশ বাহিনীটা পুরো আপনি বাতিল দিয়ে ফেলবেন? এদের বিচার করার জন্য আমরা বলে যাচ্ছি, বিচার করেন এদের। আপনি রাজনৈতিক দলের ভুলের জন্য তাদের যারা যারা করেছে সবাইকে আইনের আওতায় আনেন, আর চিন্তা করেন না একটার পর একটা রাজনৈতিক দলে হাত দিবেন আর বন্ধ করবেন। এই জাতির জন্য এটা মঙ্গলজনক কখনো হবে না।
আমি এটুকুই বলবো যে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল আকাশচুম্বী আশা এবং প্রত্যাশা নিয়ে। আমাদের দল ওয়েলকাম করেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে, বলেছিল যে এটা আমাদের সরকার, কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। কিন্তু এখন দেখছি যে সরকার এমন একটা অবস্থা তৈরি করছে যে আমাদের কাছে কোনো কিছুই স্বচ্ছতার মধ্যে নাই, আমরা জানি না কি হচ্ছে। একটা দেশের 17 কোটি মানুষকে অন্ধকারে রেখে কোন দিকে আমরা যাচ্ছি, আমাদের গোলটা কি, আমরা কতদিনে সেটা অ্যাচিভ করব, আমরা আসলে কি চাইছে এই সরকার, আমরা কিছুই বুঝতে পারছি না। মানুষ কিন্তু দীর্ঘ সময় অন্ধকারে থাকতে পছন্দ করবে না। এবং আমার মনে হয় যে আমাদের এই যে স্বৈর শাসককে সরানো 15 বছর, যেটা মনে হয়েছিল যে অসম্ভব একটা ব্যাপার, সেটা তো মাত্র 1.5 মাসের মধ্যে সম্ভব হয়েছে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে এখান থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। মানুষকে খুব বেশি বিরক্ত করা বোধহয় ঠিক হবে না কারোর জন্যই। ঐক্য চাচ্ছে সরকার। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হবে যে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় বা পদত্যাগে বাধ্য করা যায়? ধন্যবাদ। একটা জিনিস কি, যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আপনার মত চাইছি, সেটা একটা জিনিস, আবার সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত চাইছি। আমার মনে হয় যে বিষয়টা এরকম হওয়া উচিত ছিল যে এখন একটা রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গণতন্ত্রের লক্ষ্য, এই বিষয় নিয়ে তো আমাদের কাজ। 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নয়। 5 আগস্টের আগে বাংলাদেশ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের বাংলাদেশ, আর 5ই আগস্টের পর হচ্ছে ফ্যাসিস্ট শাসকের অবসান হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাটা অবসান করে একটা গণতন্ত্রের পথে অভিযাত্রা। সেই ক্ষেত্রে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানে কাঠামোগত সংস্কারগুলো কী হবে, তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন, এবং যে নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সংসদ প্রতিষ্ঠিত হবে যে সংসদের জন আকাঙ্ক্ষার প্রতিফলন শুধু হবে না, জনগণের পক্ষে আইনও তৈরি হবে। এবং এই সরকার যেহেতু জনগণের ইচ্ছার প্রতীক হিসেবে এই সরকার আছে, কিন্তু এই সরকারকে সাংবিধানিক